নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান। গত এপিসোডে আমি এই নবম শ্রেণীর জীবন বিজ্ঞান আলোচনা করেছি দুটি বা তিনটি বাক্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ, যার প্রতিটি প্রশ্নের মান ছিল 2। আশা করি সেই ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আজকে আলোচনা করব এই অধ্যায়ের জৈবনিক ক্রিয়া। এই জৈবনিক ক্রিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে। তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আজকের ভিডিওর অংশটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করবে, এবং যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে, যাতে শিক্ষামূলক এই ধরনের ভিডিও তোমাদের কাছে আপডেটের মাধ্যমে সবার আগে পৌঁছে যাবে। এটি বড় প্রশ্ন ছাত্র বন্ধুরা, এটি আমি তোমাদের কাছে মুখে বলছি, উত্তর আকারে নেই, তোমরা শুনে শুনে লিখে নেবে। এটি প্রশ্নের মান 3+2 5 নম্বর। মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্র বলতে কী বোঝো? মানব হৃৎপিণ্ডের কপাটিকাগুলির গুরুত্ব আলোচনা করো। মুক্ত সংবহনতন্ত্র তোমরা নীল যে পেনে লিখবে সেই নীল পেনে বড় করে লিখতে পারো বা কালো পেনে লিখতে পারো, দিয়ে লিখবে যে সংবহনতন্ত্রে রক্ত কেবলমাত্র রক্তবাহের মধ্যে আবদ্ধ না থেকে দেহ গহ্বরে বা হিমশিলে মুক্ত হয়ে কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাকে মুক্ত সংবহনতন্ত্র বলে, যেমন আরশোলা, চিংড়ি ইত্যাদি। বদ্ধ সংবহনতন্ত্র যে সংবহনতন্ত্রে রক্ত সর্বদাই হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে আবদ্ধ থেকে সংবাহিত হয়, কখনোই কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না, তাকে বদ্ধ সংবহনতন্ত্র বলে, যেমন মানুষ, কেঁচো ইত্যাদি। এই প্রশ্নের দ্বিতীয় অংশ, মানব হৃৎপিণ্ডের কপাটিকাগুলির গুরুত্ব। হৃৎপিণ্ডের কপাটিকাগুলো রক্তকে বিপরীত অভিমুখে প্রবাহিত হতে বাধা দেয়। এই কারণেই মানুষের হৃৎপিণ্ডে শুদ্ধ O2 যুক্ত অক্সিজেন যুক্ত এবং অশুদ্ধ CO2 যুক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের কখনোই সংমিশ্রণ ঘটে না। অর্থাৎ মানব হৃৎপিণ্ডের কপাটিকাগুলো একটি দরজা বা প্রাচীরের মতো কাজ করে। ছাত্র বন্ধুরা, পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে, মানব দেহে বৃহদন্তের অবস্থান, গঠন ও কাজ লেখো। বৃহদন্তের অবস্থান, মানুষের পৌষ্টিক নালীতে বৃহদন্ত ক্ষুধান্তের ইলিয়ামের পরবর্তী অংশ। গঠন, এটি একটি মোটা নলাকার খাঁজবহুল অংশ। এর 6টি অংশ: সিকাম, ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ কোলন, নিম্নমুখী কোলন, সিগময়েড কোলন এবং মলাশয়। বৃহদন্তের কাজ, বৃহদন্ত জল ও খনিজ লবণের শোষণ ঘটে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে ছাত্র বন্ধুরা। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে খাদ্যের অপাচ্য অংশ মলাশয়ে সঞ্চিত থাকে। মলাশয় মলকে পায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হতে বৃহদন্ত। মলাশয় মলকে পায়ুছিদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, সংকোচনশীল গহ্বর কি? এর কাজ কি? অ্যামিনোটেলিক প্রাণী বলতে কি বোঝায়? সংকোচনশীল গহ্বর এককোষী প্রাণীদের অ্যামিবা এবং প্যারামিসিয়াম। তোমরা এই প্রশ্নের উত্তরে অ্যামিবার সংকোচনশীল গহ্বর তোমাদের পাঠ্যপুস্তকে ছবি পাবে, সেই ছবিটা কিন্তু এঁকে দেবে। যেহেতু 5 নম্বরের প্রশ্ন, জীবনবিজ্ঞানে বড় প্রশ্নের ছবি আঁকাটা খুবই জরুরি। প্রশ্ন হয়তো বলে দেওয়া থাকবে না, কিন্তু তোমরা যত ছবি আঁকতে পারবে ততই কিন্তু পরীক্ষক যখন খাতা দেখবেন তখন তিনি একটা এক্সট্রা মার্কস দেবেন। তোমাদের লেখায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে
সেখানে যেমন নম্বর কাটা যেতে পারে, কিন্তু ওই এক্সট্রা ছবি দেওয়ার জন্য তোমাদের কিন্তু নম্বর সংযুক্তকরণ হবে। উত্তর লিখবে সংকোচনশীল গহ্বর এককোষী প্রাণীদের অ্যামিবা প্যারামিসিয়াম দেহে অবস্থিত এক প্রকার গহ্বর। কাজ, এগুলো তোমরা সব কালো কালি বা নীল কালিতে বড় বড় করে লিখবে। কাজ লিখবে এটি রেচনে সাহায্য করে। দেহে উৎপন্ন রেচন পদার্থ জলসহ এই গহ্বরে জমা হয়, পরে এই গহ্বরটি কোষ পর্দার সঙ্গে মিলিত হয় এবং রেচন পদার্থ দেহের বাইরে নির্গত হয়। অ্যামিনোটেলিকের সমস্ত, অ্যামিনোটেলিকটা লিখে তোমরা কালো কালি বা নীল কালিতে বড় করে লিখবে। অ্যামিনোটেলিক লিখে একটি হাইফেন দিয়ে লিখবে। যে সমস্ত প্রাণীদের প্রধান রেচন পদার্থ অ্যামোনিয়া তাদের অ্যামিনোটেলিক প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙাচি ইত্যাদি। আজকে ছাত্র বন্ধুরা এই পর্যন্ত। আশা করি তোমাদের আজকের ভিডিওর অংশ যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবে এবং তোমাদের পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্টস করবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। ডিজিটাল মেন্টর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে এবং প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।